আচ্ছা, তো আমি আজকে আপনাদের আন্ডারগ্রাউন্ড কেবলটা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই একটু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? এই ক্লাসটা একটু ডিফিকাল্ট আছে, আন্ডারগ্রাউন্ড কেবলের ম্যাথমেটিক্স করাটা। তো একটু যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আর প্রবলেম হবে না। আমরা আজকে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ক্যাপাসিট্যান্স গ্রেডিং পড়বো। ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর একটা ম্যাথ দেখবো। দেন হচ্ছে ইন্টারশিট গ্রেডিং দেখবো, ইন্টারশিট গ্রেডিং এর ম্যাথ দেখবো। এই 4 টা টপিক আমি একটু কভার করার চেষ্টা করব আজকে। কোন জায়গায় না বুঝলে বলবেন। আজকের জন্য যে আর্টিকেলটা আপনাদের পড়ে থাকা উচিত ছিল এটা আপনাদের পড়ে রাখতে হবে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তো দেখেন আজকে আমরা পড়বো হচ্ছে ক্যাপাসিট্যান্স গ্রেডিং। ক্যাপাসিট্যান্স গ্রেডিংটা তো আমরা আগেই বলছি যে আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়াল নিয়ে গ্রেডিংটা করে থাকি। কেবল এই গ্রেডিংটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করে আমরা করে থাকি, এই কারণে এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স গ্রেডিং। আর হচ্ছে আমরা একটু যদি হোয়াইট বোর্ডে যাই, আচ্ছা, এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখেন, ধরেন এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। এখন আমরা কি করি, আমরা যে ইনসুলেশনের যে লেয়ারটা আছে সেই ইনসুলেশনের লেয়ারটা আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে করি। তো যেহেতু ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে করি, তো প্রথমে ধরেন এতটুকু ইনসুলেশন আমরা এক ধরনের মেটাল দিয়ে তৈরি করলাম, দেন এতটুকু এখান থেকে এতটুকুর একটা ইনসুলেশন আমরা একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করলাম, দেন এখান থেকে আরেকটা যে ইনসুলেশন সেটা আমরা আরেকটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করলাম। আচ্ছা, এখন যেহেতু ম্যাটেরিয়াল ভিন্ন, তার মানে এখানে আমার যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করছি, এখানে আমি যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করছি, আবার এখানে আমি যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করছি সেটা কিন্তু সেম না, মানে ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করছি। যেহেতু আমি ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করছি, তার মানে হচ্ছে যে এখানকার যে ডাইলেকট্রিক যে আমাদের একটা প্রপার্টিজ আছে, নাম হচ্ছে যে পারমিটিভিটি, তার মানে পারমিটিভিটি ডিফারেন্ট হবে। এই কারণে এখানে ধরলাম আমি এপসাইলন 1, এখানে আমি ধরলাম এপসাইলন 2, আর এখানে আমি ধরলাম এপসাইলন 3। বুঝা গেছে কথা? ডিফারেন্ট কেন হইলো? কারণ ডিফারেন্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন কি করব। আচ্ছা, আমি কি রেকর্ডিং অন করছি একটু দেখবেন? আমি এখানে দেখতে পাচ্ছি না। জি স্যার, অন আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখেন এখন আমরা কি করবো, যে দেখেন আমি আগেও বলছিলাম, আগে ক্যাপাসিট্যান্স গ্রেডিংটা যখন দেখেন এমন ভাবে চুজ করব সেটা যেন রিলেশনটা এরকম হয়। এর মানে হচ্ছে কি, যে আমার এই এক্স মানে হচ্ছে দূরত্ব কন্ডাক্টরের এই যে ওয়্যারের সেন্টার থেকে আপনি যত দূরে যাবে, সেন্টার থেকে আমার যে লেয়ারের দূরত্ব যত বেশি, সেক্ষেত্রে আমি এই যে পারমিটিভিটি মান তত কম হবে, মানে আপনার কাছাকাছি যে ম্যাটেরিয়ালটা আমার কাছাকাছি থাকবে সেটার ডাইলেকট্রিক স্ট্রেংথ বা পারমিটিভিটির মান সবচেয়ে বেশি হবে, তারপর এটার মান বেশি হবে, তারপর এটার মান বেশি হবে। তার মানে এখানে আমার সবচেয়ে বেশি কার হবে? এপসাইলন 1 এর মানটা না? কারণ এটা আমার সবচেয়ে কাছে। এই রিলেশনটা দিয়ে কিন্তু তাই বুঝায় যে আপনার দূরত্ব যত কম হবে আপনার এপসাইলনের মানটা তত বেশি হইতে হবে। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর কন্ডিশন, মানে আমরা এভাবেই চুজ করব। তাইলে আমরা যদি এভাবে চুজ করি তাহলে এপসাইলন 1 এর মানটা সবচেয়ে বেশি হবে, তার চেয়ে একটু কম হবে এপসাইলন 2 এর মানটা, এবং তার চেয়ে একটু কম হবে এপসাইলন 3 এর মানটা। মানে এপসাইলন 1, এপসাইলন 2 এবং এপসাইলন 3 এর মধ্যে সবচেয়ে বেশি হবে কোনটা? এপসাইলন 1, যেহেতু দূরত্ব আমার সবচেয়ে কম, মানে এক্স কম। বুঝা গেছে এতটুকু? এতটুকু বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন তাহলে যেহেতু আমরা এই রিলেশনটা থেকে কি লিখতে পারি, যে তাহলে একটু খেয়াল করে দেখেন এই রিলেশনটা থেকে আমরা কি লিখতে পারি। আচ্ছা, ধরেন আমার এই যে কন্ডাক্টর যেটা আছে, এই কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে স্মল ডি। এটা হচ্ছে আমার 1 নাম্বার লেয়ার, এটা হচ্ছে 2 নাম্বার লেয়ার, এটা হচ্ছে 3 নাম্বার লেয়ার। 1 নাম্বার লেয়ারের টোটাল ডায়ামিটারটাকে আমি ধরলাম D1। 2 নাম্বার যে লেয়ারটা আছে সেই 2 নাম্বার লেয়ারের ডায়ামিটার আমি ধরলাম D2, এবং 3 নাম্বার যে লেয়ারটা আছে সেই 3 নাম্বার লেয়ারের ডায়ামিটারটা আমি ধরলাম ক্যাপিটাল ডি। আচ্ছা,
তাহলে একটু খেয়াল করে দেখেন যে আমরা এখন ধরেন তাহলে যদি এপসাইলন 1টা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের, এখন আমরা 1 নাম্বার লেয়ার পর্যন্ত শুধুমাত্র চিন্তা করব। যদি শুধুমাত্র 1 নাম্বার লেয়ার পর্যন্ত চিন্তা করি তাহলে যে লাল পোর্শনটুকু, তার মানে হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরটা, আর তার পাশে এটা আমরা যে একটা লেয়ার দিছিলাম। আচ্ছা, তাহলে দেখেন এটা যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি কি যে এটা দেখেন, তাহলে আমরা এপসাইলন 1, এটা ধরেন এপসাইলন, তাহলে আমরা এপসাইলন 1 যেটার জন্য চিন্তা করতেছি 1 নাম্বার লেয়ারের জন্য, তাহলে এটা কি হবে এপসাইলন 1 যদি প্রপোর্শনাল থাকে এটাকে আমরা ইকুয়াল দিয়ে একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা ইকুয়াল লিখতে পারি, দেন হচ্ছে 1 বাই কত হবে, এটা হবে আপনার এই যে 1 নাম্বার লেয়ার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লেয়ার, এই লেয়ারের মধ্যে যে আপনার যে কাছে, এটা ধরেন একটা সারফেস, এটা ধরেন একটা সারফেস, সবচেয়ে কাছের সারফেসের যে ডায়ামিটারটা সেটা, তাহলে এপসাইলন 1 কত হবে ডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এপসাইলন 1 ডি ইকুয়ালস টু Q1। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক তেমনি ভাবে দেখেন আমরা এখন 2 নাম্বার লেয়ার পর্যন্ত 2 নাম্বার লেয়ারটা নিয়ে চিন্তা করি। যদি 2 স্যার নাম্বার লেয়ার, হ্যাঁ বলেন। স্যার আমি একটু লিফট করতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। তাহলে 2 নাম্বার লেয়ারটা দেখেন, 2 নাম্বার লেয়ারটা যদি আমরা চিন্তা করি, 2 নাম্বার লেয়ারটা তাহলে হচ্ছে এরকম, এটা ছিল আউটার সারফেস এবং ইনার সারফেস হচ্ছে এটা। তাহলে ইনার সারফেসটা হচ্ছে এটা, আপনাদের মাঝখানে ছিল আমাদের এপসাইলন 2। আচ্ছা, তাহলে দেখেন তাহলে এখানে কি রকম হবে যে এপসাইলন 2 যদি আমরা লিখি এটা এইটার অনুসারে, তাহলে কি রকম আসে, এখানে দেখেন এপসাইলন 2, এই যে দেখেন এটা এই সূত্রটা থেকে আমরা এই যে এই রিলেশনটা থেকে আমরা লিখি, তাহলে এপসাইলন 2 ইকুয়ালস টু, এখানে একটা কনস্ট্যান্ট দিব, এখানে কনস্ট্যান্ট কত হবে, এখানেও সেম কনস্ট্যান্ট হবে, কারণ কি দেখেন এখানে যখন আমরা কনস্ট্যান্ট দিছি সেটা আমার রিলেশন ছিল পারমিটিভিটি এবং ডিসটেন্সের মধ্যে, এখানেও আমার সেম পারমিটিভিটি এবং ডিসটেন্সের মধ্যেই আমার হচ্ছে রিলেশনটা, এই কারণে এখানে যে কনস্ট্যান্টটা আমি ইউজ করছি সেম কনস্ট্যান্টটা এখানে হবে। দেন 1/x, তাহলে কত হবে ইনার সারফেসের ডায়ামিটার, এই ক্ষেত্রে এই যে এপসাইলন 2 এটা ছিল এতটুকু, এতটুকু ইনার সারফেসের ডায়ামিটার হচ্ছে কত, d2 না d1 বলেন কোনটা, ইনার সারফেস মানে এতটুকু সারফেসটা, তাহলে এটা ডায়ামিটার কত ছিল d1 ছিল না, D1 তাহলে এখানে d1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত e2 d1 ইকুয়ালস টু k1। ঠিক সেমনি ভাবে যদি আমরা যে বাইরেরটা নিয়ে চিন্তা করি ওইখান থেকে আমরা লিখতে পারবো e3 এপসাইলন 3 d2 ইকুয়ালস টু k1। দেখেন এই তিনটা জিনিস বুঝতে পারছেন? বুঝে গেছে তিনটা স্যার ইকুয়েশন? সবগুলোর ক্ষেত্রে কি সমান স্যার, মানে K1 এর? হ্যাঁ, কারণ হচ্ছে কি দেখেন এই যে আমরা যেখানে k1 বসাইছি না, জি এখানে স্যার। আপনার এই প্যারামিটারটা কি ছিল পারমিটিভিটি, আর এই প্যারামিটারটা কি ছিল ডিসটেন্স, তাই না? ডিসটেন্স। আবার এখানেও দেখেন এটাও তো পারমিটিভিটি, তাই না? এটাও তো তার ডিসটেন্স, রাইট? তাহলে এখানে যে দেখেন পারমিটিভিটি ডিসটেন্স, তার মানে দুইটা সেম প্যারামিটার, এমন না যে আমার সময় তাপমাত্রা, দুইটা জিনিস সেম, দুইটা প্যারামিটার পারমিটিভিটি এবং ডিসটেন্স, তাহলে এখানে যে কনস্ট্যান্টটা বসবে এখানেও সেম কনস্ট্যান্টটাই বসবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন এই তিনটা ইকুয়েশন বোঝা গেছে সবার, তাহলে আমি সামনে আগাবো। আচ্ছা, যেহেতু কেউ বলতেছে না তার মানে বুঝতেছেন। তাহলে যদি হয় তাহলে একটু খেয়াল করে দেখেন এই তিনটা ইকুয়েশনের প্রত্যেকটা আমার ডান সাইড সমান না, মানে k1 সেম না, তাহলে আমার বাম সাইডও সেম হবে। তাইলে ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর যে কন্ডিশনটা দাঁড়াইলো সেটা হচ্ছে কি এপসাইলন 1d ইকুয়ালস টু এপসাইলন 2d1 ইকুয়ালস টু এপসাইলন 3d2। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর কন্ডিশন। দেখেন বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর কন্ডিশন। আমরা যদি একটু পিডিএফটা দেখি, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর, এই যে ক্যাপাসিট্যান্স গ্রেডিং, কারণ আমরা এই পর্যন্ত চলে আসছি, এই পর্যন্ত আমরা করে ফেলছি। এখন আমরা কি করব, ভোল্টেজ গুলা বের করব, ভোল্টেজ
আমরা ভোল্টেজ গুলা থেকে আমরা দেখতে চাচ্ছি যে আমরা যে ক্যাপাসিট্যান্স গ্রেডিংটা যে করলাম সেই ক্যাপাসিট্যান্স গ্রেডিং করার ফলে আমার কেবলের অ্যাক্রসে ভোল্টেজটা কত হচ্ছে। এখন দেখেন, এখন একটু ভালো করে খেয়াল করেন, ভোল্টেজ 1 মানে V1 সেটা আমরা বলতেছি এই সারফেস এবং এর মধ্যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের V1। তারপর আসছে V2, V2 হচ্ছে V2টা দেখেন, খেয়াল করেন, V2 হচ্ছে এই সারফেস মানে যেটা এটা এবং এর অ্যাক্রসের যে ভোল্টেজের ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের V2। আর V3 হচ্ছে এর অ্যাক্রস এবং এর অ্যাক্রসের যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের V3। বুঝতে পারছেন? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা এখন V1 বের করব। তো আমরা আগেই বলছিলাম যদি সেটা হচ্ছে কি আমরা ভোল্টেজটা হচ্ছে কি রকম, ভোল্টেজটা হচ্ছে যে আমরা যদি ওই মানে যতটুকুর মধ্যে ভোল্টেজ বের করতে চাচ্ছি ধরেন সেটা হচ্ছে ধরেন V1টা আমরা এখন বের করব। আমরা যদি পটেনশিয়াল গ্রেডিং এটা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে আমরা ভোল্টেজ মানে V1 পাবো। এখন দেখেন এই V1টা কোনটা, এই V1টা হচ্ছে আপনার এই কন্ডাক্টর এবং এই যে লাল যে সারফেসটা আছে তাই না, তার অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা না? জি স্যার। তাহলে যদি আমরা এটা করি দেখেন, ধরেন এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, লাল সারফেসটা আমি আঁকলাম। তাহলে V1টা হচ্ছে কোনটা, এর অ্যাক্রস এবং এর অ্যাক্রসের যে ভোল্টেজটা। তাইলে দেখেন এখন আমাকে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইতে হবে। এখন দেখেন আমাকে x মানে dx মানে হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্সটা আমরা বলতে কি বুঝাই, যে কেবলের যে আমার সেন্টার আছে সেই সেন্টার থেকে আমার দূরত্ব কত। তাহলে দেখেন আমি ভোল্টেজ বের করতে চাচ্ছি এই সারফেস এবং এই সারফেসের অ্যাক্রসে, তাহলে আমাকে দূরত্ব বের করতে হবে এই সারফেসের এবং এই সারফেসের। বুঝতে পারছেন? তাহলে এইটা থেকে তাহলে লোয়ার, তাহলে দেখেন এটা হবে আমার এই সারফেসটা আমার কাছে আছে, তাহলে এটা আমার লোয়ার লিমিট হিসেবে বসবে। তাহলে এই সেন্টার থেকে এটার দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন আমি বলছিলাম যে কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছিল স্মল ডি এবং এখান থেকে এই সারফেসের যে দূরত্ব সেটা হচ্ছে আমার রেডিয়াসের সমান। রেডিয়াস কত, ডায়ামিটারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমার রেডিয়াস, তাহলে লোয়ার লিমিট হবে কত, স্মল ডি বাই 2। এটা বুঝতে পারছেন? তাইলে আরেকটা সারফেস আছে এই সারফেস, তাহলে এই সারফেসটা দূরত্ব কত, সেন্টার থেকে এতটুক, তাহলে এতটুক মানে কি আমার এই ডায়ামিটারের অর্ধেক, কারণ এটা আমার রেডিয়াসের সমান দূরত্বটা, তাহলে ডায়ামিটার অর্ধেক। এটা ডায়ামিটার কত ছিল, ডায়ামিটার ছিল D1, D1। তাহলে রেডিয়াসটা হবে কত, D1 বাই 2। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন জি এর মানটা বসান। জি এর মান কত ছিল আমরা যদি আগেরটা দেখি, জি এর মান বসাবো এখন। জি এর মানটা যদি বসাই তাহলে এখানে ছিল q ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এপসাইলন 1 x dx, দেন হচ্ছে d1 বাই 2, আর এখানে আসবে হচ্ছে আমার কত, d বাই 2। আচ্ছা, এখন দেখেন এই পুরাটা ইকুয়েশনের আমার এতটুকু কনস্ট্যান্ট না, জি স্যার। তাহলে এতটুকু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এটাকে বাইরে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম q ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট। এখানে এপসাইলন 1 কেন লিখছি, কারণ আমার যে এই যে লেয়ারটা এই যে এইটার অ্যাক্রসে এবং এটার অ্যাক্রসের ভোল্টেজ এর মধ্যবর্তী যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল তার পারমিটিভিটি ছিল এপসাইলন 1, এই কারণে আমরা এখানে এপসাইলন 1 লিখছি। তাহলে এপসাইলন 1 দেন হচ্ছে q বাই 2 পাই এপসাইলন 1, দেন আমার ইন্টিগ্রেশন হচ্ছে 1 বাই x dx, যেখানে আমার আপার লিমিট হচ্ছে d1 বাই 2 এবং লোয়ার লিমিট হচ্ছে d বাই 2। এখন দেখেন 1 বাই x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে কত হয়, 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে ln x না, ln x। হ্যাঁ, তাহলে আমরা এখানে ln x লিখলাম আর এই যে লিমিটটা লিখলাম। এখন লিমিটটা বসাবো, লিমিটটা কিভাবে বসাবো, ln x এর জায়গায় স্যার লিমিটটা বসাবো স্যার। হ্যাঁ, তাইলে প্রথমে আমরা আপার লিমিটটা বসাই তাই আপার না, লিমিট। হ্যাঁ। তারপরে মাইনাস লোয়ার লিমিট, তাহলে ln lower d1 limit। বাই, তাহলে কত হবে ln d1 বাই 2 মাইনাস ln d বাই 2। ln d2 d/2।
এখানে আমরা v1 বের করছিলাম, তাহলে এখানে আমার আসবে হচ্ছে কত, ln d1/2 মাইনাস ln d/2, তাই না? এখন দেখেন আপনারা আগে একটা সূত্র পড়ছিলেন ln x মাইনাস যদি ln y হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ln x/y না? জি স্যার। তাহলে এখানে আমার কত হবে, ওইভাবে আমরা লিখবো। তাহলে ওইভাবে যদি আমরা লিখি, তাহলে এখানে আসবে ln d1/2 ডিভাইডেড বাই d/2, তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে আমার থাকে হচ্ছে কত, d1/d। তাহলে আমার আসতেছে d1/d। বুঝতে পারছেন? বুঝা গেছে? তাহলে v1 আসলো আমার হচ্ছে q ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন ln d বা d1/d। ঠিক আছে? এখন দেখেন আমরা যদি একটু পিডিএফটাতে যাই, এই আর্টিকেলে সেটা হচ্ছে আর্টিকেলটা দেখাচ্ছি। আচ্ছা, এই আর্টিকেলে দেখেন g সমান সমান কত আছে, q/2 পাই এপসাইলন নট এপসাইলন আর x না? তাই তো? তাহলে দেখেন ওইটা মনে রাখ, আগে জাস্ট আমরা জি ইকুয়েশনটা লিখি, সেটা হচ্ছে q/2 পাই এপসাইলন নট এপসাইলন আর ছিল, x ছিল। এখন দেখেন আমি ধরে নিচ্ছি যেখানে কয়টা লেয়ার আছে, তিনটা না, একটা দুইটা লেয়ার, একটা লেয়ার দুইটা লেয়ার তিনটা লেয়ার, তাহলে তিনটা লেয়ারে আমার যে এই লেয়ারে যে পরিমাণ জি ম্যাক্স, 2 নাম্বার লেয়ারেও আমার সেম পরিমাণ জি ম্যাক্স, মানে আর 1 নাম্বার লেয়ারেও আমার সেম জি ম্যাক্স। তার মানে কি প্রত্যেকটা লেয়ারে আমার ম্যাক্সিমাম যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেটা সমান, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে? এখন দেখেন তাহলে এখান থেকে যদি আমরা, তাহলে যদি প্রত্যেকটা লেয়ারে যদি জি ম্যাক্স সমান হয়, আমরা ধরলাম যে নরমালি আমি বলতেছি জি ম্যাক্স দিয়ে, তাহলে দেখেন আমরা চিন্তা করতেছি প্রথমে এইটুক নিয়ে, এইটুক অংশ নিয়ে, তাহলে এটাকে আমরা যখন জি ম্যাক্স বের করবো, তাহলে কিউ ডিভাইডেড বাই 2 পাই, এটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2 দেন হচ্ছে পাই এপসাইলন নট, এপসাইলন আর এর জায়গায় কত বসবে, এখানে কত এপসাইলন 1। তাহলে এখানে এপসাইলন 1, দেন আপনার যেহেতু এক্সটা হচ্ছে কি, দেখেন এটা একটা সারফেস এটা একটা সারফেস, বেশি কোনটা হয়, এই সারফেসে বেশি হবে না, কাছে যে সারফেসটা আছে। জি স্যার। তাহলে এই সারফেসটা আমার সেন্টার থেকে কত দূরত্বে, d/2। d/2 না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা কিউ এর মান, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি চলে, তাই না? এই 2 আর এই 2 কাটাকাটি চলে, কেটে দিলাম। তাহলে দেখেন এখান থেকে আমরা কিউ এর ভ্যালু কত বের করতে পারি, কিউ এর ভ্যালু হচ্ছে পাই এপসাইলন নট এপসাইলন 1 ডি gmax। ইনটু জি ম্যাক্স ইনটু gmax। জি ম্যাক্স। তাহলে এখানে আমরা কিউ এর বদলে এই মানটা বসাবো, যদি বসাই তাহলে আমার আসবে হচ্ছে পাই এপসাইলন নট এপসাইলন 1 ডি ইনটু কত, জি ম্যাক্স। তাহলে দেখেন এই পাই কাটা যায়, এপসাইলন নট এপসাইলন কাটা যায়, এপসাইলন 1 এই এপসাইলন কাটা যায়, তাহলে বাকি থাকে কি, ডি বাই জি ম্যাক্স বাই 2 ইনটু ডি না, জি ম্যাক্স বাই 2 ইনটু ডি, তাই তো? জি স্যার। তাহলে এখান থেকে আমরা দেখেন, এখান থেকে আমরা v1 লিখবো। তাহলে যদি লিখি v1 ইকুয়ালস টু হচ্ছে জি ম্যাক্স বাই 2 দেন হচ্ছে ডি লন d1/d, এইভাবে আমরা v1 বের করলাম। এখন যদি আমরা v2 বের করতে চাই, তাহলে দেখেন v2 হচ্ছে কার কার মধ্যে, v2টা দেখেন, v2টা হচ্ছে কি এই সারফেস, এই নীল সারফেস আর এই লাল সারফেসের মধ্যে, তাহলে এটা আমরা দুইটা সারফেসটা আঁকি, এটা হচ্ছে লাল সারফেস আর এটা হচ্ছে নীল সারফেসটা। আচ্ছা, তাহলে এর এবং এই সারফেসের যে ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের v2, এবং এখানে আমাদের মাঝখানে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের যে পারমিটিভিটি সেটা কত, এপসাইলন
2 না? এপসাইলন 2। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা v2 লিখতে যাই তাহলে v2 ইকুয়ালস টু কত হবে, যেহেতু আমার এই জায়গাতে আমি ধরছিলাম সেম জি ম্যাক্স সমান, তাহলে এখানেও আমার জি ম্যাক্স বাই 2, দেন ছিল ডিটা ছিল কি, এই যে এটার ক্ষেত্রে চিন্তা করেন যে কাছের যে ডায়ামিটারটা, তাহলে এখানে আমার কাছের ডায়ামিটার কোনটা, এই লালটা না, D1 তাহলে এখানে হবে আবার d1, দেন হচ্ছে লন, দেন দূরের ডায়ামিটার ডিভাইডেড বাই কাছের ডায়ামিটার, দূরের ডায়ামিটার হচ্ছে যে নীলটা ডায়ামিটার, D2 তাহলে হচ্ছে কত d2 বাই কত d1। B1। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে সেম ভাবে আমরা v3 বের করতে পারি। v3 হবে আপনাদের, v3 হবে যে g max বাই 2, দেন এখানে হবে আপনাদের d2 ln ক্যাপিটাল D বাই d2। তাহলে দেখেন আমরা v1 v2 এবং v3 বের করে ফেললাম। এখন আমাদের এটা হচ্ছে যে আমাদের এই লেয়ারের গুলা ভোল্টেজ। এখন আমরা কি করব, যে টোটাল ভোল্টেজ বলতে আমরা কি বুঝাই, টোটাল ভোল্টেজ মানে হচ্ছে যে এর অ্যাক্রসের ভোল্টেজ এবং সবচেয়ে ভিতরের যে সারফেসটা সেটা মানে কন্ডাক্টরের সারফেসের এবং বাইরের যে সারফেসটা আছে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের ভি, মানে টোটাল ভোল্টেজ, এবং সেই ভোল্টেজ এটা হচ্ছে কিন্তু আমাদের v3, তাহলে টোটাল ভোল্টেজ ভি, এবং এই টোটাল ভোল্টেজ ভিটা হবে আপনার v1 প্লাস v2 প্লাস v3। তাহলে এখন কি করবেন, এই v ইকুয়ালস টু v1 প্লাস v2 প্লাস v3 এটা যদি আমরা যোগ করি তাহলে কিরকম আসে দেখেন, এখানে থেকে দেখেন v1 প্লাস v2 প্লাস v3 যোগ করব, তাহলে g max বাই 2 এটাকে আমরা কমন নিতে পারি না, তাহলে এটাকে আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে এখন বাকিগুলোর মতো লিখলাম, তাহলে হচ্ছে কত d ln d1 বাই d প্লাস d1 ln d2 বাই d1 প্লাস d2 ln ক্যাপিটাল D বাই স্মল d2। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝে গেছে কথা? জি স্যার। তাহলে হচ্ছে দেখেন এটা আমাদের হচ্ছে সূত্র, যে কিরকম সূত্র একটু খেয়াল করে দেখেন। এই সূত্রটা হচ্ছে কি, যখন আমরা ক্যাপাসিটেন্স গ্রেডিং করব এটা কেবলে, তখন ওই কেবলের অ্যাক্রসে টোটাল যে ভোল্টেজটা পড়ে বা টোটাল যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমরা ধরে নিছিলাম কি যে জি ম্যাক্সটা সমান, যদি আমি বাই চান্স একটু ট্রিক করে দেই, ট্রিকটা হচ্ছে কিরকম, যে ধরেন এখানে আমি বললাম যে সব জায়গায় আমার জি ম্যাক্স সমান না, ধরলাম এই জায়গায় হচ্ছে যে আমার জি3 ম্যাক্স, এই জায়গায় মানে আলাদা, তা আলাদা হলে আমাকে আলাদা দিয়ে ডিফাইন করতে হবে, তাহলে এখানে আমার জি2 ম্যাক্স আর এখানে হচ্ছে আমার জি1 ম্যাক্স। তাইলে এইখানে যে আমি সবগুলোতে জি ম্যাক্স লিখছিলাম, তাহলে কি সেক্ষেত্রে আমি জি ম্যাক্স লিখতে পারতাম, তাহলে এখানে আমার জি v1 এখানে কি হতো জি1 হইতো, এখানে আমার জি2 হইতো এবং জি3 হইতো না, কারণ প্রত্যেকটা লেয়ারে তো তখন আলাদা আলাদা জি ম্যাক্স, সমান তো না, তাই না? তখন v1 এর জায়গায় আমাকে v1 ইকুয়েশনে জি1 ওই লেয়ারের যে জি1 ম্যাক্স সেটা লিখতে হইতো, তাহলে v2 এর সময় ওই 2 নাম্বার লেয়ারের যে জি ম্যাক্স মানে জি2 ম্যাক্স সেটা লিখতে হইতো, তাহলে তখন আর এইভাবে কমন নেওয়া যেত না। এখানে যেরকম আমরা জি তে কমন নিছি তখন এইভাবে কমন নেওয়া যেত না, যদি জি ম্যাক্স সেম না হয় সেক্ষেত্রে আমার ইকুয়েশন হবে এরকম, যে তিনটা যোগ করলে যেরকম হয় এরকম, মানে জি1 ম্যাক্স বাই 2 d ln d1 বাই d প্লাস জি2 ম্যাক্স বাই 2 d1 ln d2 বাই d1 প্লাস g3 ম্যাক্স বাই 2 d2 ln ক্যাপিটাল D বাই স্মল d2। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা, বুঝে গেছে? এটা কি মুখস্থ করতে হবে স্যার? হ্যাঁ মুখস্থ করতে হবে, ম্যাথ করবেন না, মুখস্থ তো করতেই হবে। বাট জিনিসটা বুঝতে পারছেন কিনা, ইকুয়েশন গুলো কিভাবে আনলাম, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এখন দেখেন এটা তো আমরা ক্যাপাসিটেন্স গ্রেডিং করলে আমরা হচ্ছে কি এরকম করি, তো বাট যদি ধরেন যে নরমাল গ্রেডিং এর যখন মানে আমরা কোনো একটা কেবল ছিল যখন কোনো গ্রেডিংই করতাম না, নরমাল কেবল বলতে কি, এখানে জাস্ট একটা কেবল ছিল,
মানে কন্ডাক্টর ছিল এবং তার এদিকে একটা মানে ইনসুলেশনের একটা লেয়ার ছিল এই জায়গায়, মানে কোনো গ্রেডিং করি নাই। এই ক্ষেত্রে আমরা যখন ওই যে ভোল্টেজ বের করতাম, ভোল্টেজটা কিভাবে বের করতাম, মানে আনগ্রেডেড, যখন কোনো গ্রেডিং করা হয় না তখন এটাকে বলে আমরা আনগ্রেডেড কেবল, আনগ্রেডেড কেবল। এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কেবলের আমরা ভোল্টেজটা কিভাবে বের করতাম। আনগ্রেডেড কেবলের যে সূত্রটা সেটা দেখবেন এই যে এখানে আছে, ভি সমান কত আছে এখানে, এই যে দেখেন আমরা যে জি ভি, এই যে এখানে আমরা জানি কি জি ম্যাক্স ইকুয়ালস টু 2v ডিভাইডেড বাই স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ওই ইকুয়েশনটা যদি আমরা লিখি জি ম্যাক্স এ, জি ম্যাক্স ইকুয়ালস টু কত ছিল 2v স্মল ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখান থেকে যদি আমরা যে ভি বের করতাম তাহলে ভি ইকুয়ালস টু কত ছিল, জি ম্যাক্স বাই 2 ডি লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটা ছিল আমরা যখন কোনো গ্রেডিং যদি না করি, তাহলে গ্রেডিং না করার ফলে আমার এর অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়তো সেই ভোল্টেজটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবো। আর যখন ক্যাপাসিট্যান্স গ্রেডিং করব তখন ওই ক্যাপাসিট্যান্স যে গ্রেডিং এর যে সূত্রটা আছে ওটা ইউজ করব। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের তফাৎটা ছিল। তাহলে দেখেন আমরা একটা থিওরি শেষ করলাম। আচ্ছা, তো এই থিওরি রিলেটেড আমরা একটা ম্যাথ করব। আচ্ছা, এটা দেখবেন এই যে এই পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করা আছে, দেখবেন এই ম্যাথটা হচ্ছে আমরা এই যে 11.2 যে এক্সাম্পলটা আছে সেই ম্যাথটা করব। এটা মনে করেন আপনাদের বুক দেখবেন গুগল ক্লাসরুমে বুক নামেও একটা ফোল্ডার খোলা আছে, ওই বুকের ভিতরে আমি আন্ডারগ্রাউন্ড কেবলের চ্যাপ্টার পুরোটা দেওয়া আছে। ওই চ্যাপ্টারের মধ্যেও এটা আপনার ম্যাথটা দেওয়া থাকবে। ওই চ্যাপ্টারটা আপনারা দেখতে মানে ওইটা থেকেও আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। তাহলে দেখেন এটা হচ্ছে যে 11.12 এক্সাম্পলটা আমরা করব। তো আমি যে কোশ্চেনটা এখন লিখি, হোয়াইট বোর্ডে কোশ্চেনটা লিখে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনারা সবাই কোশ্চেনটা একবার পড়েন, তারপর আমি ব্যাখ্যা করব। এখানে দেখেন কি বলছি, যে একটা
সিঙ্গেল কোর লেড শিট কেবল আছে এবং গ্রেডেড করা হয়েছে 3টা ডাইইলেকট্রিকের মাধ্যমে। তাহলে দেখেন এটা যদি আমাদের একটা কন্ডাক্টর হয়, কয়টা ডাইইলেকট্রিক বলছে, কয়টা ডাইইলেকট্রিক ইউজ করছি আমরা? তিনটা তিনটা ডাইইলেকট্রিক ইউজ করছি। তাহলে এর চারপাশে একটা ম্যাটেরিয়াল নিয়ে আমরা ইউজ করি, ধরেন এটা হচ্ছে এপসাইলন 1, দেন এর হচ্ছে গিয়ে চারপাশে আমরা আরেকটা দিব, তাহলে ওটা ধরেন এপসাইলন 2, দুইটা হইলো, এবং এর চারপাশে তাহলে আরেকটা থাকবে, তাহলে ধরেন এটা আমরা দিলাম এপসাইলন 3, তাহলে তিনটা হয়ে গেছে না? তাহলে কিন্তু তিনটা ডাইইলেকট্রিক হয়ে গেল, এবং বলছে তাদের পারমিটিভিটি কত, 5, 4 এবং 3। এখন দেখেন তাহলে এপসাইলন 1 কত হবে, এপসাইলন 2 কত হবে, আর এপসাইলন 3 কত হবে? এপসাইলন 1 হবে 5, 2 হবে 4 আর 3 হবে 3 আর কি। কেন? স্যার পর্যায়ক্রমে তো স্যার 1 2 3 হয়ে হ্যাঁ, যায়। এখানে পর্যায়ক্রমে বলা আছে দেখে, বাট মনে করেন আমি যদি পর্যায়ক্রমে না লিখি, বাট মনে করেন যে ধরেন আমরা তো যখন ক্যাপাসিট্যান্স গ্রেডিং করছিলাম তখন এই রিলেশনটা আমাদের ছিল না, যে আমার পারমিটিভিটি দ্রুততার সাথে সাথে ব্যস্তানুপাতিক, মানে সবচেয়ে কাছে যেটা সেটা পারমিটিভিটি বেশি হবে, তাই না? জি স্যার। সবচেয়ে কাছের পারমিটিভিটি কোনটা, এপসাইলন 1, তাহলে এপসাইলন 1 আমার সবচেয়ে বেশি হবে, তাহলে সেটা কত হবে, 5। 5। তাহলে সবচেয়ে কম হবে সবচেয়ে দূরেরটা, দূরেরটা কত, সবচেয়ে দূরের E3 হচ্ছে তো সবচেয়ে কম, তাহলে কত, 3। এটা হচ্ছে 4। বুঝা গেছে? জি স্যার। যদি রেসপেক্টিভলি দেওয়া না থাকে তাহলে এইভাবে বসায় নিতে হবে। জি স্যার। তারপর দেখেন কি বলছে, কন্ডাক্টরের ডায়ামিটার। তো কন্ডাক্টরের ডায়ামিটার বলতে আমরা কি বুঝি, স্মল ডি, সেটা হচ্ছে কত, 2 সেন্টিমিটার। আর ওভারঅল ডায়ামিটার বলছে, ওভারঅল ডায়ামিটার মানে হচ্ছে ক্যাপিটাল ডি, সেটা হচ্ছে কত, 8 সেন্টিমিটার, তাহলে আমরা 8 লিখলাম। এবং যেখানে বলে দিছে দেখেন, ইফ দ্য থ্রি ডাইইলেকট্রিক্স আর ওয়ার্ক এট দ্য সেম ম্যাক্সিমাম স্ট্রেস, মানে তিনটার জন্য আমার ম্যাক্সিমাম স্ট্রেসটা সমান, তার মানে জি ম্যাক্সিমামটা হচ্ছে কত, 40 কেভি পার সেন্টিমিটার, ঠিক আছে, 40 কেভি পার সেন্টিমিটার। এবং দেখেন এখানে একটা কথা আছে, আমরা যখন আগের ম্যাথটা করছিলাম, ধরেন আগে যে ম্যাথটা করছিলাম, এই যে ম্যাথটা যদি খেয়াল করেন, এখানে আমরা ধরেন কি দিছিল, যে ভোল্টেজের মানটা ছিল 33 কেভি, এবং সেটা আমার বলা ছিল না এটা আমার আরএমএস ভ্যালু না পিক ভ্যালু। আমরা কি বলছিলাম, যদি ভোল্টেজের ভ্যালু দেওয়া না থাকে সেটাকে আমরা কি ভ্যালু ধরে নিব, আরএমএস না, সেটাকে আমরা আরএমএস ভ্যালু ধরে নিব যদি ভোল্টেজ দেওয়া না থাকে। বাট যদি মনে করেন ভোল্টেজের কি ভ্যালু দেওয়া না থাকে, কিন্তু এখানে দেখেন বলে দেওয়া আছে জি ম্যাক্স এর ভ্যালু, জি ম্যাক্স এর ভ্যালুটা আমার আরএমএস ভ্যালু না পিক ভ্যালু সেটা বলে দেওয়া নাই, বাট এই ক্ষেত্রে আমাকে এটা ধরে নিতে হবে পিক ভ্যালু, কারণ জি ম্যাক্স, এই কারণে। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন আমাকে বাই করতে বলছে, এখন আমাকে ভোল্টেজ বের করতে বলছে, ফাইন্ড দ্য সেফ ওয়ার্কিং ভোল্টেজ। এই ভোল্টেজটা হচ্ছে কি আপনার টোটাল যে ভোল্টেজ সেটা। তাহলে আমরা V1 বলছিলাম কোনটা, এই সারফেস এবং এই সারফেসের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে V1, দেন এই সারফেস এবং এই সারফেসের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে V2, এই সারফেস এবং এই সারফেসের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে V3। তিনটা যদি আমরা যোগ করি দেন আমরা টোটাল ভি বের করতে পারতাম। যাই হোক, তো আমরা দেখেন ভি বের করার যে সূত্রটা সেটা আমরা জানি না। দেখেন তো এখানে তো আমার ম্যাক্স, জি ম্যাক্সটা কি সব জায়গায় সমান না, তাহলে ওই সব জায়গায় সমান যে ইকুয়েশনটা ছিল ওটা আমরা ইউজ করতে পারবো। তাহলে সেটা কত ছিল, জি ম্যাক্স বাই 2 ডি লন কত ছিল, d1 বাই ডি প্লাস d1 লন কত ছিল, d2 বাই d1 প্লাস ছিল হচ্ছে d2 দেন ছিল লন ক্যাপিটাল ডি বাই স্মল d2, এটা ছিল না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে কি কি ভ্যালু জানি, আমরা কিন্তু এখানে d1 এবং d2 এর ভ্যালু জানি না, তাই না? d1 এবং d2 এর ভ্যালু কিন্তু আমরা জানি না, তাহলে d1 এবং d2 এর ভ্যালু আমাকে বের করে নিতে হবে। তো সেটা কিভাবে বের করব, দেখেন আমি একটু আগে দেখাইছি যে আপনার ক্যাপাসিট্যান্স যে গ্রেডিং আছে সেটার কন্ডিশনটা কি ছিল, এপসাইলন 1d ইকুয়ালস টু কত, এপসাইলন 2d 2d1 ইকুয়ালস টু কত ছিল, এপসাইলন 3d2 ছিল না? জি স্যার, এটাই ছিল স্যার। হ্যাঁ, তাহলে দেখেন এখন যদি আমরা ফার্স্ট এই দুইটা ইউজ করি, এখান থেকে যদি আমি d1 এর ভ্যালুটা বের করতে চাই,
তাহলে d1 কত ছিল? d1 ছিল এপসাইলন 1d ডিভাইডেড বাই হচ্ছে কত? এপসাইলন 2। তাইলে এখানে এপসাইলন 1 এর ভ্যালু কত ছিল? 5, d এর ভ্যালু ছিল 2 এবং এপসাইলন 2 এর ভ্যালু কত ছিল? 4। তাহলে দেখেন মান কত আসে? 10 ডিভাইডেড বাই 4 কত আসে d1 এর ভ্যালু? দেখেন 2.5 সেন্টিমিটার আসে। করে দেখেন এটা আসছে কিনা। আসছে না? তাহলে আমরা কিন্তু d1 এর ভ্যালুটা বের করে ফেললাম। আপনি চাইলে এখন আমাকে d2 ভ্যালু বের করতে হবে। আপনি চাইলে এই দুইটা নিয়েও কাজ করতে পারেন, আবার এইটা আর এটা নিয়েও কাজ করতে পারেন, যে কোনো একটা নিলেই হয়। আমি এই দুইটা নিয়ে কাজ করি। তাহলে এখান থেকে যদি আমি d2 বের করি সেম মতো, তাহলে এখানে আসবে এপসাইলন 2 d1 ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন 3। ভ্যালুগুলা বসান, ভ্যালুগুলা বসাইলে আপনার আসবে 3.34 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে d1 এর ভ্যালু বের করলাম 2.5 সেন্টিমিটার। এটা ছিল d1, আর d2 এর ভ্যালু বের করছি আমরা হচ্ছে 3.34 সেন্টিমিটার। তাহলে দেখেন আমাদের কিন্তু সবগুলোর ভ্যালু এখন আমরা বের করে ফেলছি। তাহলে আমরা ভি এর মান বের করতে পারবো না? দেখেন তো ভি এর মান বের করতে পারবো কিনা। সব মান জানা, জি ম্যাক্স এর মান জানা। জি এখন স্যার, বার করতে এখানে পারবো। এখানে বের করেন তো দেখি কত আসে। ভি এর মানটা বের করেন। আপনারা বের করেন, 1 মিনিট আমি সময় নিচ্ছি। হ্যালো স্যার। বের করছেন? হ্যালো, জি স্যার, 81.7575। আচ্ছা 1 মিনিট। কত আসছে? 81.7575। 51। না না স্যার, 81 মানে 81। আচ্ছা 81.8, তাই তো? এরকমই আসবে। জি এটা স্যার। মান কি কিলো ভোল্টে আসবে, কারণ এখানে আমরা ভোল্ট, এখানে আমাদের কিলো ভোল্ট আছে তাই না? তাহলে যে ভোল্টেজের মানটা সে ভোল্টেজটা কিলো ভোল্টে আসবে। এটা কি আমার পিক ভ্যালু না আরএমএস ভ্যালু বলুন তো? এখানে আমরা জি ম্যাক্স এর মান কি আরএমএস ভ্যালু না পিক ভ্যালু বসাইছি, কোনটা? স্যার পিক ভ্যালু বসাইছি। তাহলে এখানে আমাদের পিক ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা এখানে জি যে স্যার। ভোল্টেজটা বের করতেছি সেটা আমাদের পিক ভ্যালু। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা আরএমএস ভ্যালু বের করতে চাই, সাপোজ ধরেন ভিআরএমএস বের করি।
তাহলে কিভাবে বের করব? এই 81.8 কে আমরা √2 দিয়ে ভাগ করি, তাহলে আপনার আসবে হচ্ছে 57.84 কেভি। এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু। ঠিক আছে, বুঝা গেছে? তাইলে আমাদের এই মনে করেন যে সেভ যে ওয়ার্কিং ভোল্টেজটা এই ক্যাপাসিটেন্স গ্রেডিং কেবলের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের 57.84 কিলোভোল্ট। বুঝতে পারছেন ম্যাথটা? জি আচ্ছা, এখানে যদি মনে করেন এখন আমি একটু লেজ লাগাই দিলাম, যে এটা এখন আমি একটু আলাদা করে বলি, দেখেন ভালো করে শুনেন। এখন আমি বললাম যে আপনি একটু কম্পারিজন করেন তো, যে যদি কেবলটা আনগ্রেডেড অবস্থায় থাকতো, যদি কেবলটা আনগ্রেডেড অবস্থায় থাকতো তাহলে তার অ্যাক্রসের ভোল্টেজটা কত হইতো এবং আমার কি পরিমাণ চেঞ্জ হইতো এটা। তাহলে দেখেন যদি আমরা বলতাম যে কেবলটা হচ্ছে কি আমার আনগ্রেডেড, বাট সাইজ ঠিক আছে, সাইজ গুলো আমার সেম, বাট কেবলটা আমার আনগ্রেডেড, তাহলে কি এই লেয়ার গুলো থাকতো? তাহলে কিন্তু মাঝখানে যে আমরা ডিফারেন্ট যে লেয়ার তৈরি করছিলাম এই লেয়ারটা থাকতো না। কেবলের চেহারা হইতো এটা, যেখানে আমার গ্রেডিং করা হয় নাই। তাহলে কেবলের চেহারা দাঁড়াইতো এরকম। বুঝা গেছে? এরকম। তাহলে এই যে আনগ্রেডেড যদি কেবল হয়, আনগ্রেডেড আনগ্রেডেড যদি কেবল হয়, আচ্ছা আনগ্রেডেড কেবল হইলো, এখন এই আনগ্রেডেড কেবলের জন্য যদি আমরা এখন ভোল্টেজ বের করি সেফ আনগ্রেডেড কেবলের জন্য, তাহলে যে নরমাল যে সূত্রটা একটু আগে আমি দেখাইছিলাম না, কি ছিল? V equals to G max by 2, দেন ছিল D ডি ক্যাপিটাল D বাই স্মল d ছিল না? এটা ছিল। তাহলে এখানে আপনি মানগুলা বসান, কত আসবে? সেম মানে যেখানে 40 ছিল, তাহলে 40 ডিভাইডেড বাই 2 দেন, 40 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে যে ডি কত, স্মল ডি হচ্ছে কত, যে 2.5, দেন হচ্ছে লন, দেন ক্যাপিটাল ডি হচ্ছে কত, 8 ডিভাইডেড বাই 2.5। দেখেন অ্যান্সার কত আসে। যদি আমি বের করি, আপনার আসবে না, এটা তো আনগ্রেডেড কেবল, এখানে আপনার D1 তো আসবে না, এরকম থাকবে চিত্রটা, স্যার এই এখানে জায়গায় শুধু 2 ডি হবে না থাকবে স্যার? এবং ক্যাপিটাল ডি থাকবে। স্যার ডি তো মনে হয় 2 হবে স্যার, কন্ডাক্টর ডায়ামিটার তো স্যার 2। স্যার আমরা স্মল ডির মান তো 2.5 পেয়েছি। স্যার এখানে তো 2 হবে মনে হ্যাঁ হয় 2. হ্যাঁ 2 2 2 আমি ভুল লিখছি, মানে D1 এর মান ছিল তাই না 2.5, জি স্যার D1 এর মান 2.5। জি স্যার তাহলে 2 এখানে হবে 2 শুধু। 2 হবে 2। এখন বসান কত আসে। আপনার আসবে হচ্ছে যে 55.45 কেভি। এটা আসবে হচ্ছে আপনার, যদি এখানে আমি পিক ভ্যালু বসাইছি, এটা আমাদের পিক ভ্যালু আসবে, পিক ভ্যালু। কারণ এটাকে যদি আপনি √2 দিয়ে ভাগ করেন, তাহলে আনগ্রেডেড কেবলের জন্য দেখেন যে ভিআর সেটা হচ্ছে আমরা আরএমএস ভ্যালু পাবো। তাহলে 55.45 কে যদি আমরা √2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা আরএমএস ভ্যালু পাবো। সেই আরএমএস ভ্যালুটা হচ্ছে আপনার 39.2 কেভি। তাইলে দেখেন আমরা যদি নরমালি কেবল যেটাকে আমরা ইউজ করি, মানে সেম কেবল দুইটা, এটাকে গ্রেডিং করছি আর এটাকে গ্রেডিং করি নাই, তো গ্রেডিং করলে ওই কেবলটাকে আমরা কত ভোল্টেজ পর্যন্ত ইউজ করাইতে পারতাম? 57.84 কেভি পর্যন্ত, তাই না? বাট যদি ওই কেবলটাকে আমরা গ্রেডিং না করি, তাহলে ওই কেবলটাকে আমি ইউজ করতে পারবো হাইয়েস্ট আপনার 39.2 কেভি পর্যন্ত। তাহলে দেখেন সেম কেবল, খালি একটু টেকনিক খাটাইতেছি যে আমি গ্রেডিং করলাম, তাহলে আমি ভোল্টেজে, তাহলে ওই কেবলটাকে বেশি ভোল্টেজে ব্যবহার করতে পারতেছি। তাহলে দেখেন এটা হচ্ছে না, গ্রেডিং করলে আমি বেশি ভোল্টেজে ব্যবহার করতে পারতেছি না, গ্রেডিং করার ফলে আমি বেশি ভোল্টেজে ব্যবহার করতে পারতেছি। তার মানে হচ্ছে কি, যে আমার এটার ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন কথা? জি স্যার। তাহলে দেখেন কত পার্সেন্ট, এখন যদি আমি বলি পার্সেন্টেজ অফ ইনক্রিজ, তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে দেখেন, সেটা হবে আপনার 57.84 মাইনাস 39.2, কত থেকে ইনক্রিজ হয়েছে 39.2 থেকে 57.84 থেকে 57.84 ইনক্রিজ হয়েছে 57.84
এটাকে করবেন ইন্টু 100, তাহলে দেখেন পার্সেন্টেজে কত হয়। তাহলে আপনার পার্সেন্টেজ হবে 57.84 মাইনাস 39.2 ডিভাইডেড বাই 39.2 ইন্টু 100, আপনার আসবে হচ্ছে 47, ইনক্রিজ হবে প্রায় 47.5% ইনক্রিজ হবে। তাহলে দেখেন আমরা জাস্ট গ্রেডিং করলে ওই কেবলের ক্যাপাসিটিটা বাড়ায় ফেলতে পারতেছি, তাকে আমরা অধিক পরিমাণ ভোল্টেজে, যে লাইনে আমার অনেক বেশি ভোল্টেজ আছে তার চেয়ে ওই ভোল্টেজে আমরা ওই লাইনে আমরা ওই কেবলটা ইউজ করতে পারতেছি। বুঝা গেছে? সবাইকে এই ম্যাথটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন আমরা আজকে একটা লাস্ট টপিক পড়বো, সেই টপিকটা হচ্ছে কি ইন্টারশিট গ্রেডিং। এটা হচ্ছে এখন আমরা ইন্টারশিট গ্রেডিং করবো। এই যে ইন্টারশিট গ্রেডিং, তো ইন্টারশিট গ্রেডিংটা একটু খেয়াল করে দেখেন এটা কিভাবে করা যায়। তো ইন্টারশিট গ্রেডিং এর সূত্র এখানে বেসিকটা কি, সেটা হচ্ছে দেখেন আমরা কি বলতেছি যে নরমাল কেবলের মতোই, যে দেখেন কি করবে যে এখানে আপনার একটা কন্ডাক্টর থাকবে এবং একটা ইনসুলেশনের লেয়ার থাকে, আমরা বলি ধরেন সেটা হচ্ছে এইটা, আচ্ছা ইনসুলেশনের লেয়ার থাকলো এইটা। এখন আমরা কি করি দেখেন, এখানে যেহেতু আমরা একটা ইনসুলেশন ব্যবহার করতেছি, তার মানে এখানে আমার একটাই এপসাইলন থাকবে, মানে পারমিটিভিটি একটাই থাকবে। বাট আমরা কি করতেছি, বলতেছি যে আমরা মাঝখানে ইন্টারশিট ব্যবহার করতেছি, ইন্টারশিট দিয়ে দিচ্ছি জাস্ট। আমরা এখানে আলাদা আলাদা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ না করে জাস্ট একটা করে ইন্টারশিট ঢুকাই দিচ্ছি, একটা শীট, এই একটা শীট, তাহলে এই একটা শীট ঢুকাই দিলাম, জাস্ট একটা মাঝখানে মনে করেন সেপারেশন করে দিলাম শীট দিয়ে। তাহলে এখানে আমাদের কয়টা শীট দিলাম আমরা, দুইটা শীট না, এই দুইটা তো আমার শীট, রাইট? তাহলে দেখেন এখানে কিন্তু আমরা দুইটা শীটই রইলো, বাট ম্যাটেরিয়াল কিন্তু একটাই আছে, এখানে এখানেও এপসাইলন, এখানেও এপসাইলন, এখানেও এপসাইলন। দেখেন বুঝতে পারছেন কিনা? এখানে আমাদের শীট আছে দুইটা, এই যে একটা শীট নীল কালার, একটা শীট, দুইটা শীট দিলাম, এমন লেয়ার হয়েছিল তিনটা, একটা মানে তিনটা। বুঝা গেছে? স্যার একবার একটু বলেন স্যার। আচ্ছা ধরেন এটা তো আমার নর্মাল কেবল যখন থাকতো, নর্মাল কেবলে তো শুধু আমার কি থাকতো, একটা কন্ডাক্টর থাকতো আর তার শুধুমাত্র একটা ইনসুলেশনের লেয়ার থাকতো না, একটা ইনসুলেশনের লেয়ার থাকতো। যেহেতু একটা ইনসুলেশনের লেয়ার, তার মানে এপসাইলন একটাই থাকবে। ইন্টারশিটে যেটা করা হয় যে আমরা জাস্ট এখানে আলাদা ক্যাপাসিটেন্সে তো আমরা আলাদা আলাদা ম্যাটেরিয়াল দিতাম, এই কারণে এপসাইলন 1, এপসাইলন 2, এপসাইলন 3 থাকতো। আর ইন্টারশিটে আমরা কি করছি, যে বেসিকটা হচ্ছে যে ইন্টারশিটে আমরা কি করছি যে জাস্ট একটাই ম্যাটেরিয়ালই থাকবে, বাট আমরা মাঝখানে একটা করে শীট মানে পর্দা, ধরেন চিন্তা করেন একটাই রুমে আমি অনেকগুলো পর্দা দিছি, এই যে এখানে একটা পর্দা, তাহলে আমার শীট তাহলে এখানে কয়টা হলো, দুইটা, লেয়ার হলো তিনটা, একটা দুইটা তিনটা, এবং শীটে যে শীট হলো দুইটা, এই একটা শীট। যেহেতু একটাই ম্যাটেরিয়াল আছে মানে একটাই ঘর, এই কারণে আমার এপসাইলন একটাই হবে। এখানে আমার এপসাইলন, এখানেও এপসাইলন, এখানেও এপসাইলন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এটা হলো আমাদের ইন্টারশিট। তাহলে দেখেন ইন্টারশিটে যেহেতু আমরা একই ম্যাটেরিয়াল ইউজ করতেছি, এই কারণে এটা বাধ্য, এটা হচ্ছে আমাদের কন্ডিশনই যে আমার যে জি ম্যাক্স, জি1 ম্যাক্স, এটা আমার জি2 ম্যাক্স, এটা বলে দেওয়া থাকুক আর না থাকুক এটা সমান হবে, যেহেতু আমরা একই ম্যাটেরিয়াল ইউজ করতেছি। ঠিক আছে? তাহলে জি1 ম্যাক্স ইকুয়ালস টু জি2 ম্যাক্স ইকুয়ালস টু জি3 ম্যাক্স। তাহলে দেখেন যদি আমরা জি1 ম্যাক্স আলাদা বের করতে যাই, এটা হচ্ছে আমাদের যে এইটার জন্য, তাহলে জি1 ম্যাক্সটা কত হবে, আমরা যে আগে বলছিলাম সেটা হচ্ছে কত ছিল, ভি1 এর ভি দিতাম, তাহলে এর অ্যাক্রস আর অ্যাক্রসের, ধরেন এটা তো আমার ভি1, ভি1 হচ্ছে কত, এইটা এবং এটা, এটা হচ্ছে মাঝখানে হচ্ছে জি1 ম্যাক্স, তাহলে এটা হচ্ছে এর অ্যাক্রসে ভোল্ট হচ্ছে ভি1, দেন আসবে আমার হচ্ছে ডি/2, দেন লন স্মল ডি1 ডিভাইডেড বাই স্মল ডি। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার।
আচ্ছা, ঠিক তেমনি ভাবে আমরা G2 max বের করতে পারি। G2 max হবে V2, G2 max হবে আপনার হচ্ছে V2, এখানে হবে আপনার কত হবে বলেন তো, D1/2 এখানে হচ্ছে ln D2 বাই হবে কত, D1। ঠিক তেমনি ভাবে G3 max হবে কত, V3, দেন এখানে হবে D2/2 ln ক্যাপিটাল D বাই স্মল d। তাহলে দেখেন এটা তো আমরা আলাদা করে বলতাম, তাহলে যেহেতু G1 max, G2 max, G3 max পরস্পর সমান, তাহলে মান বসাই দিবেন জাস্ট V1 equals to D/2 ln D1/D equals to V2, দেন হচ্ছে D1/2 ln D2/D1 equals to V3, দেন আমার আসতেছিল যে D2/2 ln ক্যাপিটাল D বাই স্মল d। জাস্ট মান বসাই দিলাম, G1 max এর এখানে মান বসাই দিছি, G2 max এর এখানে মান বসাই দিছি, G3 max এর এখানে মানটা বসাই দিছি। এটা হচ্ছে আমাদের কন্ডিশন ইন্টারশিট গ্রেডিং এর ক্ষেত্রে, ঠিক আছে। এখানে যেরকম আমরা আগের মতো এইটার অ্যাক্রসে ভোল্টেজ ছিল যে এইটা, এবং এর অ্যাক্রসে ভোল্টেজ ছিল কত, V1, সেম এটার অ্যাক্রস এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ হবে আমাদের V2, এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ হবে V3, এবং টোটাল ভোল্টেজ যদি বের করতে যাই সেই ক্ষেত্রে আমরা 3টা ভোল্টেজ যোগ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ইন্টারশিট শেষ, আমরা জাস্ট এটা ম্যাথ করব। এই ম্যাথটা আপনাদের পিডিএফ এ নাই, বাট আপনার ওই যে আমি বললাম যে বুক ফোল্ডার খুলে দেওয়া আছে, ওইখানে দেখবেন আন্ডারগ্রাউন্ড কেবলের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আপনারা ওইটা পাবেন এখানে। তো ওই ম্যাথটা যেটা করাবো, সেই ম্যাথটা আমি আপনাদেরকে এক্সাম্পল বলে দিচ্ছি, আপনি ওই পিডিএফটাতে আপনি পাবেন। একটা মিনিট। আমি এখন আপনাদেরকে যে এক্সাম্পলটা করাবো, সেই এক্সাম্পলটা হচ্ছে আপনাদের এক্সাম্পল হচ্ছে 11.15। জাস্ট একটু মডিফাই করে আমি আপনাদেরকে কোশ্চেনটা দেখতেছি। সেটা হচ্ছে ধরেন আমি যতটুকু যেভাবে করাইতেছি ওইটুকু করলেই হবে। সিঙ্গেল কোশ্চেনটা লিখি।
এখনো পড়ি নাই। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা কি বলছে যে একটা সিঙ্গেল কোর কেবল আছে যেখানে আপনার কন্ডাক্টরের ডায়ামিটার কত বলছে, দেখেন কন্ডাক্টরের ডায়ামিটার বলছে 2 সেন্টিমিটার, তার মানে হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার মানে হচ্ছে 2 সেন্টিমিটার স্মল ডি। এখন বলছে যে লিড শিট অফ ডায়ামিটার মানে হচ্ছে যে আমাদের ওভারঅল যে ডায়ামিটারটা সেটা বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের 5.3 সেন্টিমিটার। তাহলে দেখেন তারপর এটা বলছে যে 66 কেভি লাইন আছে, তাহলে আমাদের ভি দেখেন এখানে একটা জিনিস হচ্ছে ট্রিকি, সেটা হচ্ছে কি বলছে ভোল্টেজ দেওয়া আছে ঠিক কথা, বাট দেওয়া আছে দেখেন কোনটা 3 ফেজ সিস্টেমে, বাট আমাদের হিসাব করার সময় সিঙ্গেল ফেজেরটা ক্যালকুলেশন করে নিয়ে যেতে হবে। তাহলে এটা যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা অবশ্যই আরএমএস ভ্যালু, তাহলে 66 কে আমাকে √3 দিয়ে ভাগ দিতে হবে কারণ এটাকে আমরা সিঙ্গেল ফেজ ভ্যালুতে নিয়ে যেতে হবে। তাহলে 66 কে যদি আমি √3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 38.1, তাই না? তাহলে এটা আসবে হচ্ছে যে আমাদের 38.1 কেভি, আমরা সেটা অবশ্যই আমাদের আরএমএস ভ্যালু। আচ্ছা, তারপর কি বলছে যে দেখেন দুইটা ইন্টারশিট আমরা ইউজ করছি, যেখানে একটা ইন্টারশিটের ডায়ামিটার বলছে তাহলে D1 এর ডায়ামিটার হচ্ছে 3.1 সেন্টিমিটার, তারপর আরেকটা ইন্টারশিট ইউজ করা হয়েছে যেটা ডায়ামিটার হচ্ছে কত 4.2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি আঁকি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যে আমরা চিত্রটা আঁকি, সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, তাহলে পুরাটা হচ্ছে কি আমাদের কেবল, কয়টা ইন্টারশিট আমরা করতেছি, দুইটা ইন্টারশিট দিচ্ছি, তাহলে দুইটা ইন্টারশিট যেহেতু দিচ্ছি তাহলে আবার দুইটা ইন্টারশিট আঁকবো, এই একটা ইন্টারশিট এবং আরেকটা ইন্টারশিট, দুইটা ইন্টারশিট দিলাম। তাহলে এখন এটা হলো কথা, তাহলে এতটুকু হচ্ছে ডি, এই পুরোটা হচ্ছে D1, আর এই পুরোটা হচ্ছে D2, আর এই ফুলটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা কি করব, আগের মতোই যে আমাকে G1 max, G2 max এবং G3 max বের করব। তাহলে G1 max এর যদি আমরা বের করতে যাই, G1 max যদি আমি বের করতে যাই তাহলে সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল হচ্ছে V1 ডিভাইডেড বাই স্মল d বাই কত 2 ln D1 বাই কত ছিল d ছিল। তাহলে দেখেন এখানে আমরা তো V1 এর মান জানি না, তো V1 রাখলাম, স্মল d এর মান জানি 2 বাই কত 2, দেন হচ্ছে ln D1 হচ্ছে কত 3.1, এখানে হচ্ছে আমাদের কত 2, না d হচ্ছে কত 2, তাহলে দেখেন তো অ্যান্সার কত আসে, G1 max তাহলে কত আসে, G1 max তাহলে যদি আপনি করেন তাহলে আপনার আসবে হচ্ছে 2.28 V1, এটা আমরা পাবো। তো এটা আমরা এইভাবে রাখলাম যেহেতু V1 এর ভ্যালু আমরা জানি না, ঠিক আছে গেল, দেন আমরা সেম ভাবে G2 max বের করব। G2 max এর জন্য সূত্র কি, সেম V2 তারপর হচ্ছে কত D1 বাই 2 ln D2 বাই কত D1, V2 এর ভ্যালু আমরা জানি না, D1 এর ভ্যালু আমরা জানি 3.1 ডিভাইডেড বাই 2 ln 4.2 ডিভাইডেড বাই হচ্ছে 3.1, এটা যদি আপনারা করেন তাহলে আপনার আসবে 2.12 সেন্টিমিটার, সরি কি বলি 2.12 V2 আসবে, এই V2 যেহেতু আমরা V2 এর ভ্যালুটা জানি না। ঠিক সেম ভাবে হচ্ছে গিয়া G3 max, G3 max যদি আমরা বের করি সেক্ষেত্রে হচ্ছে কত V3 D2 বাই 2 ln ক্যাপিটাল D বাই স্মল d 2, তাহলে এখানে যদি আপনি মান বসান তাহলে আপনার আসবে হচ্ছে কত 2.04 V3, দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, okay. তাহলে দেখেন এখানে আমরা G1 max G2 max এগুলো একটু আলাদা করে লিখি,
G2 max আমরা বের করছি 2.12 V2, G3 max আমরা বের করছি 2.04 V3। আচ্ছা, এটা আমরা ইন্টারশিট গ্রেডিং এর কন্ডিশন জানি, সেটা হচ্ছে কত G1 max ইকুয়ালস টু কত G2 max ইকুয়ালস টু কত G3 max না, G1 max ইকুয়ালস টু G2 max ইকুয়ালস টু কত G3 max, তাই তো? তাহলে এখানে জাস্ট মানগুলো তাহলে কত হচ্ছে 2.28 V1 ইকুয়ালস টু হচ্ছে কত 2.12 V2, তখন আসছে 2.04 V3। আচ্ছা, এখন দেখেন কিভাবে আমরা বের করতে পারি। আমরা প্রথম দুইটা নিয়ে একটু কাজ করি। তাহলে আমার V2 আসতেছে 2.28 ডিভাইডেড বাই 2.12 V1, তাহলে কত আসতেছে V2 সমান সমান আসতেছে আপনার 1.075 V1। ঠিক তেমনি ভাবে আমরা যদি এইটা আর এটা নেই, তাহলে আমরা সবগুলা ভোল্টেজকে চাচ্ছি V2 কে যেমন আমরা V1 এর সাপেক্ষে প্রকাশ করছি, ঠিক তেমনি আমরা V3 কেও চাচ্ছি V1 এর সাপেক্ষে প্রকাশ করতে। তাহলে V3 কে যদি আমরা V1 এর সাপেক্ষে প্রকাশ করতে চাই, তাহলে আমার আসবে হচ্ছে যে 2.28 ডিভাইডেড বাই 2.04, তাহলে এটার ভ্যালু আসবে আপনার হচ্ছে 1.117 V1। তাহলে দেখেন V2 হচ্ছে যে 1.07 V1 এবং V3 হচ্ছে আপনার 1.117 V1। আসলো, আসার পরে তাহলে আমরা এখন দেখেন আমরা কিন্তু ওভারঅল ভোল্টেজটা জানি, সেটা হচ্ছে কত 38.1 কেভি। তাহলে V সমান সমান হচ্ছে কত 38.1, আর আমরা V সমান কত জানি, V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, এটা ইকুয়ালস টু হচ্ছে যে 38.1। তাহলে V1 তো আমরা V1 এ লিখলাম, V2 কে আমরা V1 এর সাপেক্ষে প্রেজেন্ট করছি কত 1.075, তাহলে 1.075 V1 প্লাস V3 হচ্ছে কত 1.117 V1, এটা ইকুয়ালস টু হচ্ছে যে 38.1। তাহলে এখান থেকে আপনারা V1 বের করেন, V1 কত আসে দেখেন। বের করতে পারছেন? বের করতে পারছেন? V1 আসবে আপনার হচ্ছে 11.9 কেভি। তাহলে V1 আমরা বের করে ফেলছি, ঠিক তেমনি ভাবে আমরা V2 বের করতে পারবো। V2 কত ছিল, যে 1.075 V1, তাহলে এই যে এখানে আপনি V1 এর মান বসাই দিলে আপনি V2 এর মান পাবেন, আর V3 হচ্ছে কত 1.17 V1, তাহলে এখানেও যদি আপনি V1 এর মান বসান, তাহলে এখানে আপনি V3 এর ভ্যালুটা পেয়ে যাবেন। তাহলে এইভাবে আমরা হচ্ছে কি ম্যাথটা করতে পারবো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন যেটা ইন্টারশিটের, তাহলে আমরা হচ্ছে যে এই পুরো চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলছি। তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট আমাদের তো আপনার সাথে তো নেক্সট শুক্রবারে ক্লাসে, নেক্সট শুক্রবারে পরের শুক্রবারে আপনাদের একটা সিটি হবে, সেই সিটিতে অবশ্যই এই চ্যাপ্টারটা থাকবে, ঠিক আছে? সেটি কিভাবে হবে স্যার, গুগল ফর্ম নাকি স্যার না, অ্যাসাইনমেন্ট? এই সিটিটা হবে আপনার অ্যাসাইনমেন্ট আকারে। অ্যাসাইনমেন্টটা এরকম যে আপনাদের যে ক্লাস টাইম আছে, আমি কোশ্চেনটা আপলোড করে দেব, ওই ক্লাস টাইমের মধ্যে আপনারা হচ্ছে ওই অ্যাসাইনমেন্টটা করে আমাকে জমা দিতে হবে ক্লাস টাইমের মধ্যে। বুঝা গেছে? এটা সিটি। বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন ক্লাস রিলেটেড।
স্যার আপনি এটা কতটুকু সিলেবাস টাইমটা একটা পোস্ট করে দিয়েন স্যার, আমাদের সবার জন্য সুবিধা। অনেকে হ্যাঁ ওইটা আমি বুঝতে পারছি, ওইটা আমি মানে ওটা তো আমরা নেক্সট শুক্রবারে পরে শুক্রবারে নিব, তো আমি নেক্সট শুক্রবারে যখন আপনাদের ক্লাস নেব তারপরে ওখানে ক্লাসে বলে দেবো আর এটা পোস্ট করে দেবো, সমস্যা নেই। সিলেবাসটা সহ টাইম সহ কিভাবে কি করা লাগবে এটা আমি পোস্ট করে দেবো, ঠিক আছে? তাহলে আপনারা যদি অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন তাহলে লিভ নিতে পারেন, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার একটু সহজ করে স্যার পরীক্ষাটা নিয়েন স্যার। ঠিক আছে ঠিক আছে। জি স্যার। আপনাদের তো এবি সেকশন তাই না? জি স্যার, ইবি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ জি, নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।